আসসালামু আলাইকুম এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? তো এর আগের ক্লাসের মধ্যে কিন্তু আমরা ফিজিক্সের 4th চ্যাপ্টার মানে কাজ, ক্ষমতা ও শক্তি এই অধ্যায়টা কিন্তু ফুল চ্যাপ্টারটা কি করছি আমরা কমপ্লিট করছি। তো ওই চ্যাপ্টার হচ্ছে আমরা ফার্স্টে বেসিক জানতে পারছি, তারপর হচ্ছে ওই চ্যাপ্টার নিয়ে কি কি আমাদের সূত্র এবং ওই সূত্র সম্পর্কিত যে সকল ম্যাথ আছে ওই সবগুলি ম্যাথ কিন্তু আমরা সব কমপ্লিট করছি। তো আজকের ক্লাসে হচ্ছে তোমাদের ফিজিক্সের 5th চ্যাপ্টার অর্থাৎ পদার্থের অবস্থা ও চাপ, এটা নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এই বিষয়টা হচ্ছে আমরা ফার্স্টে এখান থেকে এই চ্যাপ্টারটা থেকে আমরা ফার্স্টে বেসিকটা জানবো এবং এই বেসিক থেকে হচ্ছে আমাদের কি কি সূত্র আছে এগুলি সম্পর্কে একটু বিস্তারিত আলোচনা করব। তারপরে নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের সূত্রগুলি একসাথে লিখে তারপর সূত্র ভিত্তিক যে ম্যাথগুলি আছে ওই ম্যাথগুলি নিয়ে আমরা সিকিউ সলভ করব। ঠিক আছে, তো চলো শুরু করি। তো চ্যাপ্টারটার নাম হচ্ছে পদার্থের অবস্থা ও চাপ। পদার্থের অবস্থা ও চাপ। এখন এটা থেকে আমরা পাই যে আমরা জানি পদার্থের অবস্থা আছে। পদার্থের অবস্থা আছে, কি কি অবস্থা আমরা সবাই জানি। পদার্থের কিন্তু তিনটা অবস্থা, কঠিন, তরল, বায়বীয়। কঠিন, তরল, বায়বীয়। আর আমরা জানি পদার্থের অবস্থা আছে, আয়তন আছে, আর কি আছে, চাপ আছে। ঠিক আছে। তার মানে আমরা জানি পদার্থের কিন্তু চাপ আছে। এই চাপটাকে ইংলিশে লেখে হচ্ছে তোমাদের প্রেসার। প্রেসার ইংলিশ নাম হচ্ছে এটা প্রেসার। তার মানে প্রেসার দেখতে পারলাম, যেটার ইংলিশ নাম হচ্ছে প্রেসার। এখন এপি পি কে কিন্তু আমরা এটা লিখতে পারি যে চাপ ইকুয়াল টু পি। এখন আমরা জানি যে এখানে চাপ প্রয়োগ করলে, মনে ধরো এটা একটা পদার্থ, মার্কারটা হচ্ছে একটা পদার্থ, ঠিক আছে। এখন এই বস্তুটার মধ্যে তুমি চাপ প্রয়োগ করলা, কি করলা, চাপ প্রয়োগ করছো। দেখো চাপ প্রয়োগ করছো তার মানে কি হয়েছে, এটার মধ্যে তুমি একটা বল প্রয়োগ করছো। বল প্রয়োগের ফলে কি করছে, বস্তুটার কিন্তু সংকুচিত, এটা হচ্ছে একটা যেহেতু একটা কঠিন পদার্থ তাই এটা কি করবে, সংকুচিত বা প্রসারিত হবে না। কিন্তু তুমি যে কোনো একটা পদার্থ ধরো, তুমি হচ্ছে একটা প্লাস্টিকের পলিথিনটা একদম এভাবে করবা, দেখবা ওটার মধ্যে চাপ প্রয়োগ হয়েছে, তুমি ওটার মধ্যে হচ্ছে কি করছো, বল প্রয়োগ করছো, যার ফলে এটা কি হবে, সংকুচিত হবে। এখান থেকে আমরা পাই যে পদার্থের কিন্তু তোমাদের দুইটা জিনিস থাকে, একটা হচ্ছে তোমরা বল প্রয়োগ করবা, আর এটা কিন্তু একটা নির্দিষ্ট ক্ষেত্রফল আছে। দেখো পুরোটা হচ্ছে একটা ক্ষেত্রফল, তার মানে তুমি এই ক্ষেত্রফলের মধ্যে কি প্রয়োগ করছো, বল প্রয়োগ করছে। পুরোটা হচ্ছে একটা ক্ষেত্রফল এবং এই ক্ষেত্রফলে তুমি বল প্রয়োগ করছো, যার ফলে কি হয়েছে, পদার্থে কিন্তু আমরা নির্দিষ্ট একটা চাপ পাই। তার মানে আমরা বলতে পারি যে ক্ষেত্রফল, চাপ আমরা বলি হচ্ছে একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে প্রেসার বা চাপ বলে। একক ক্ষেত্রফলে প্রযুক্ত বলকে কি বলে, চাপ বলে। তার মানে আমরা জানি ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করে বলো তো, ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি এ। ক্ষেত্রফল ইকুয়াল টু আমরা জানি এ। আমরা আরেকটা জিনিস জানি যে এটার মধ্যে কিন্তু আমরা কি প্রয়োগ করব, বল প্রয়োগ করব। বল প্রয়োগ করব। বলকে প্রকাশ করে হচ্ছে এফ দিয়ে। তার মানে আমরা সংজ্ঞাটা কি জানছি, সংজ্ঞাটা জানতে পারছি হচ্ছে একক ক্ষেত্রফলে বল প্রয়োগ করে যা আমরা পাই সেটা কি, সেটা হচ্ছে আমাদের চাপ। তার মানে এটা থেকে আমরা লিখতে পারি যে ক্ষেত্রফলটা এফ হচ্ছে আমাদের যাবে উপরে এফ বাই এ। তার মানে চাপের সূত্রটা হচ্ছে আমাদের এটা। আমরা সংজ্ঞা কি লিখতে পারবো, সংজ্ঞা লিখতে পারবো হচ্ছে সংজ্ঞা একক ক্ষেত্রফলে বল প্রয়োগকে এটা হচ্ছে আমাদের চাপের সংজ্ঞা। কিসের সংজ্ঞা, চাপের সংজ্ঞা। তাহলে আমরা কি পেলাম, চাপের সূত্রটা কিন্তু আমরা পাইছি, চাপের সূত্রটা কিন্তু আমরা পাইছি। ঠিক আছে। এইখান থেকে তোমরা আরেকটা জিনিস জানো যে তোমাদের ক্ষেত্রফলের মধ্যে কিন্তু তোমাদের আয়তন থাকবে, আরেকটা জিনিস কি থাকবে, তোমাদের আয়তন আর ঘনত্ব। জানো, আয়তন জানো, আর কি জানো, ঘনত্ব। চাপের মধ্যে আয়তন আর ঘনত্ব থাকে। তো প্রথমে আমরা ক্ষেত্রফলেরটা দেখি। ফার্স্টে হচ্ছে আমরা ক্ষেত্রফলেরটা দেখব। দেখো ক্ষেত্রফলকে কিভাবে লিখে, তারপর আমরা জানবো হচ্ছে আয়তন। দেখো ফার্স্টে হচ্ছে আমরা ক্ষেত্রফলেরটা বের করব। ক্ষেত্রফল আমরা জানি কি,
দৈর্ঘ্য গুণ প্রস্থ, দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমরা সবাই জানি। ক্ষেত্রফল ইকুয়াল টু দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন এই দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি হচ্ছে মিটার, প্রস্থকেও আমরা কি লিখতে পারি মিটার। তার মানে মিটার ইন্টু মিটার কি হয় মিটার স্কয়ার, মিটার স্কয়ার। আবার দেখো এটা কিন্তু আমরা ক্ষেত্রফলেরটা পাইছি। এখন আমাদের যদি জানতে চাই, আমরা ক্ষেত্রফল বের করছি, এখন আমাদের আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে কি আয়তন। আরেকটা জিনিস লাগবে সেটা হচ্ছে আয়তন। আয়তন, আয়তন আমরা জানি কি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, উচ্চতা। এখন আমরা প্রত্যেকটার ক্ষেত্রে জানি যে দৈর্ঘ্য ইকুয়াল টু এম, প্রস্থ হচ্ছে আমাদের এম, আর কি উচ্চতাও কিন্তু আমাদের এম। আমাদের তিনটা আছে, তিনটা মানে কি মিটার কিউব, মিটার কিউব। দুইটা জিনিস আমরা জানতে পারছি, একটা হচ্ছে ক্ষেত্রফল আর একটা হচ্ছে আমাদের আয়তন। এখন দেখো তোমাদের ক্ষেত্রফলটা কিন্তু লাগবে, কারণ আমরা কি বের করছি, আমরা চাপের ক্ষেত্রে আমরা জানি P is equal to F by A। আমাদের A হচ্ছে ক্ষেত্রফল এবং Fটা কি, Fটা হচ্ছে আমাদের বল। তার মানে এটার ক্ষেত্রে যদি আমাদের একক নির্ণয় করতে বলে, একক নির্ণয় করতে যদি বলে, তাহলে আমরা সহজেই কি লিখতে পারবো, F এর জায়গায় আমরা বসাতে পারবো হচ্ছে কি দেখো মিটার স্কয়ার। না, F হচ্ছে আমাদের প্রযুক্ত বল, F হচ্ছে কি প্রযুক্ত বল। প্রযুক্ত বল আমরা জানি নিউটন, নিউটন পার মিটার, নিউটন পার মিটার। এফ আমরা জানি হচ্ছে নিউটন পার মিটার। এফ হচ্ছে আমাদের নিউটন, দেন এ হচ্ছে কত দেখো, এ বের করছিলাম হচ্ছে মিটার। তার মানে আমরা আলটিমেটলি কি পাই নিউটন পার মিটার স্কয়ার। আমরা এখানে দেখছি যে এই দাগটা থাকলে, মাঝখানে ভাগ থাকলে এখানে উপরে কি হয়ে যাবে পার স্কয়ার হয়ে যাবে, যত থাকবে তত। যদি তোমাদের এখানে এম না দিয়ে জাস্ট হচ্ছে তোমাদের এম দিত, তাহলে তোমরা এখানে দিতে পারতা যে নিউটন পার মিটার। কিন্তু আমরা জানি যে আমার ক্ষেত্রফল বের করছি দৈর্ঘ্য গুণ প্রস্থ, তার মানে এখানে আসছে হচ্ছে আমাদের মিটার স্কয়ার, তাই আমাদের লিখতে হবে নিউটন পার মিটার। ঠিক আছে, তো এটা হচ্ছে আমাদের একক, চাপের একক। তোমাদের চাপ শেষ, তোমাদের চাপ কিন্তু একদম কমপ্লিট, চাপ একদম কমপ্লিট। এখন আসো হচ্ছে ঘনত্বতে, ঘনত্ব, ঘনত্ব। এই ঘনত্বকে আমরা প্রকাশ করি কি দিয়ে জানো, ঘনত্ব হচ্ছে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো। ঘনত্বকে আমরা রো দিয়ে প্রকাশ করি, রো। এটা কিন্তু একটু পি এর মতো এরকম, এবং এটার সূত্রটা হচ্ছে এম বাই বি, এম বাই বি, মিটার পার আয়তন। ঘনত্ব মিটার পার আয়তন, আর এটার নাম হচ্ছে রো, মিটার তারপর আয়তন। ঠিক আছে, তার মানে তোমাদের এটা হচ্ছে কিন্তু বাংলা নাম রো, রো। বুঝতে পারছো, তার মানে ঘনত্ব ইকুয়াল টু রো ইজ ইকুয়াল টু এম বাই ভি, এম বাই ভি। আর এটা নির্দিষ্ট একক আছে, নির্দিষ্ট একক আছে। দেখো মিটার আমরা জানি যে এটা হচ্ছে আমাদের ভর, ভর এম জানি হচ্ছে আমাদের কি ভর, ভরের একক কি, ভরের একক হচ্ছে আমাদের কেজি, ভরের একক আমাদের কেজি। আর ভি আমরা বের করছি, আয়তন আমরা বের করছি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ ইনটু উচ্চতা। তার মানে আমরা তিনটা এম পাইছি যেহেতু মিটার কিউব, মিটার কিউব। আমরা সহজেই এটার এককটা আমরা বের করতে পারবো কেজি পার মিটার কিউব। ওকে, তো এটা হচ্ছে আমাদের ঘনত্বের সূত্র। আমরা চাপ বের করছি আর আমরা ঘনত্ব বের করতে পারলাম, ঘনত্ব, ঘনত্ব। এখানে তোমাদের দুইটা জিনিস আরো জানতে হবে, দুইটা জিনিস আরো জানতে হবে। একটা হচ্ছে পানির ঘনত্ব, একটা হচ্ছে পানির ঘনত্ব।
আরেকটা মানব দেহের ঘনত্ব। মানব দেহের ঘনত্ব। এটা পানির ঘনত্ব আর এটা মানব দেহের ঘনত্ব। পানির ঘনত্ব হচ্ছে আমাদের 1000 কেজি মিটার পার কিউব, 1000 কেজি মিটার পার কিউব। আর মানব দেহের ঘনত্ব হচ্ছে আমাদের 995 কেজি মিটার পার কিউব। এটা তোমাদের টানা মুখস্থ করতে হবে, কারণ এখান থেকে তোমাদের কোশ্চেন আসবে এবং কোশ্চেনে কিন্তু এই দুইটার মান দিবে না, তোমাদের হচ্ছে এমসিকিউ তে আসতে পারে যে পানির ঘনত্ব কত, আর মানব দেহের ঘনত্ব আসতে পারে যে মানব দেহের ঘনত্ব কত। তোমাদের 4টা অপশন দিবে, যে কোনো একটা কিন্তু তোমরা যদি মুখস্থ করো তাহলে কিন্তু খুব ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তার মানে আমরা কয়টা সূত্র পাইছি এখান থেকে? মোট পাইছি হচ্ছে 2টা সূত্র। পদার্থের অবস্থা ও চাপ থেকে ফার্স্ট আমরা চাপ বের করছি, কি চাপকে আমরা পি দ্বারা প্রকাশ করি, যেটা আমরা পাইছি হচ্ছে প্রেসারে। প্রেসার ইংলিশ নাম কি? প্রেসার। ওই প্রেসারের পি থেকে আমরা জানি F ডিভাইডেড বাই এ। এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল, আর এ হচ্ছে আমাদের ক্ষেত্রফল। এই ক্ষেত্রফলের উপর কি করব? আমরা বল প্রয়োগ করব, বল প্রয়োগ করব, যার ফলে আমরা কি পাবো? নির্দিষ্ট একটা চাপ। সঙ্গে বলছি একক ক্ষেত্রফলে বল প্রয়োগ। তারপর ক্ষেত্রফল কি? দৈর্ঘ্য গুণ প্রস্থ। দৈর্ঘ্যকে মিটার দ্বারা প্রকাশ করি, প্রস্থ হচ্ছে আমরা মিটার আসে, তাহলে মিটার ইন্টু মিটার, মিটার স্কয়ার। আয়তন দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, তার মানে 3টা এম কে গুণ করলে মিটার পার কিউব। এখন এখান থেকে ঘনত্ব যদি আমরা নির্ণয় করতে বলি, ঘনত্ব হচ্ছে রো ইকুয়াল টু এম বাই ভি। এম হচ্ছে আমাদের ভর, আর ভি কি? ভি কি বলো? ভি হচ্ছে আমাদের আয়তন। ভরকে আমরা কেজি দ্বারা প্রকাশ করি, আর আয়তন হচ্ছে আমাদের মিটার কিউব, তার মানে আমরা পাইছি হচ্ছে কেজি মিটার পার কিউব। পানির ঘনত্ব 1000 কেজি মিটার পার কিউব, আর মানব দেহের ঘনত্ব হচ্ছে 995 কেজি মিটার পার কিউব। এখন আরেকটা জিনিস তোমাদের জানতে হবে, সেটা হচ্ছে তরলের ভিতরে চাপ। তরলের ভিতরে চাপ, এটা তোমাদের 3 নম্বর সূত্র। তরলের ভিতরে চাপ, এটা তোমাদের জানতে হবে। এবং এখানে তোমাদের বইতে একটা সূত্র দেওয়া আছে, সূত্রটা হচ্ছে P ইকুয়াল টু H রো জি। P ইকুয়াল টু H রো জি। P ইকুয়াল টু H রো জি। জি তোমাদের হচ্ছে অভিকর্ষ ত্বরণ, তোমাদের H হচ্ছে উচ্চতা, আর রো তোমাদের বের করতে হবে। রো কি? ঘনত্ব। রো ঘনত্ব। ঠিক আছে, তার মানে আমরা কয়টা সূত্র পাইছি এখান থেকে? পাইছি হচ্ছে 3টা সূত্র। চাপের সূত্র, ঘনত্ব সূত্র, আর তরলের ভিতরে চাপ। তরলের ভিতরে চাপ, 3টা সূত্র পাইছি। দেখো একটা, তারপর দেখো তোমাদের এটা হচ্ছে আরেকটা। দুইটা, আর এটা 3টা। দেখো 3টা সূত্র, একটা চাপের সূত্র, একটা ঘনত্ব সূত্র, আরেকটা আমাদের বিশেষভাবে উল্লেখ করছে তরলের ভেতরে চাপ। এই 3টা। লাস্টটা হচ্ছে আমাদের P ইকুয়াল টু H রো জি। রো যদি তোমাদের বলে যে মানব দেহের ক্ষেত্রে তুমি হচ্ছে চাপ নির্ণয় করো, তার মানে তোমরা রো এর মান জানো, অভিকর্ষ ত্বরণের মান জানো 9.8। মানব দেহে ঘনত্ব কত? 995 কেজি পার মিটার কিউব। আর তোমাদের H টা যদি দেওয়া থাকে তাহলে কিন্তু খুব সহজে তোমরা কি বের করতে পারবা? চাপ বের করতে পারবা। আর তোমাদের যদি বলে যে হচ্ছে তরল পানির যদি তোমাদের জানতে চায় যে পানির চাপ নির্ণয় করো, আর এখানে যদি তোমাদের রো এর মান না দেওয়া থাকে, আবারও বলতেছি, যদি রো এর মান না দেওয়া থাকে তাহলে কিন্তু তোমাদের নিজে থেকে এটা ভাবতে হবে যে আমাদের কি জানি, আমরা জানি যে পানির ঘনত্ব কত? 1000 রো। ওইটা দিয়ে তোমরা কিন্তু অভিকর্ষ ত্বরণের মান জানো, এটার মান জানো, তার মানে তোমাদের H দেওয়া থাকলে P এর মানটা খুব ইজিলি বের করতে পারবা। ক্লিয়ার? তার মানে এতটুকু আমাদের বুঝতে আর কোনো অসুবিধা নাই, এতটুকু বুঝতে আর কোনো অসুবিধা নাই। আমরা যদি এতটুকু বুঝে থাকি তার মানে আমরা কিন্তু এখন নেক্সট টপিকে যেতে পারবো। ঠিক আছে, নেক্সট টপিকটা হচ্ছে আমাদের প্লাবতা।
প্লাবতা। প্লাবতা। তাহলে আমাদের এতটুকু কিন্তু কমপ্লিট। এখন আমরা যাবো হচ্ছে প্লাবতা। প্লাবতা, ঠিক আছে। আমরা 3টে সূত্র পাইছি, এখন আমরা আরেকটা পাবো। সেটা হচ্ছে প্লাবতা। প্লাবতা। এখন এটার একটা তোমাদের কথায় এরকম কিন্তু 3 স্টার দিয়ে রাখো। তোমাদের এখান থেকে হচ্ছে ক আসতে পারে, ক ক আমাদের সৃজনশীলের ক নাম্বার কিন্তু আসতে পারে। দেখো প্লাবতা হচ্ছে আমাদের, যদি তুমি কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করো, পানিতে নিমজ্জিত করো, পানি কি করবে, পানির একটা ঊর্ধ্বমুখী বল থাকে, সেটা কিন্তু উপরের দিকে কি করবে, বস্তুটাকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটার উপর পানিতে হচ্ছে, পানিতে ঊর্ধ্বমুখী একটা যেহেতু বল থাকে, সে বলটা কি করবে, উপর দিকে হচ্ছে ক্রিয়া করবে, ক্রিয়া করবে, এবং সেটাই কি আমাদের প্লাবতা, এবং ওইটাই হচ্ছে আমাদের প্লাবতা। ঠিক আছে, তার মানে কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল প্রয়োগ করবে তাকে প্লাবতা বলে। দেখো কোনো বস্তুকে, কোনো বস্তুকে, কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করলে কি করবা, পানিতে নিমজ্জিত মানে কি, নামানো, ডুবানো। বস্তুটির উপর, বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল, ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, সেটাই কি আমাদের প্লাবতা, সেটাই হচ্ছে আমাদের প্লাবতা। ঠিক আছে, তার মানে আমরা সংজ্ঞাটা জানছি। এখন তোমাদের অনেকের কোশ্চেন থাকবে যে সংজ্ঞা তো বুঝতে পারলাম, কিন্তু এটা হচ্ছে আমরা কিভাবে বুঝবো, সংজ্ঞা তো মুখস্থ করলে হবে না, তোমাদের কিন্তু কি করতে হবে, বুঝতে হবে। এখন ধরো তোমাদের এটা একটা কলসি, কলসি এর মধ্যে আছে পানি, পানি ভর্তি কলসিটাকে যদি, পানি ভর্তি কলসিটাকে যদি তুমি, অথবা ধরো এখানে পানি নেই, যে কোনো একটা, পানি আছে বা নাই, ঠিক আছে, তো এটা হচ্ছে তোমাদের পানি, এখানে থাকবে তোমাদের পানি। কলসিটাকে যদি তুমি পানিতে নিমজ্জিত করো তাহলে কি করবে, কলসিটা কিন্তু পানিতে কিন্তু পুরোপুরি যেতে পারবে না, অথবা একটা বাধা অনুভব করবে। তুমি যদি কলসিটাকে এভাবে নিচের দিকে আনো তাহলে কিন্তু সে একটা বাধা অনুভব করবে। কেন অনুভব করবে, কারণ পানির মধ্যে কিন্তু একটা ঊর্ধ্বমুখী বল থাকে, ঊর্ধ্বমুখী বল থাকে। যদি ঊর্ধ্বমুখী বল না থাকতো তাহলে কিন্তু নৌকাটা পানির উপরে ভাসতে পারতো না। নৌকা কি করতে পারতো না, নৌকা পানির উপর ভাসতে পারতো না বা চলতে পারতো না, জাহাজ পানির উপর দিয়ে চলতে পারতো না। যেহেতু আমরা জানি পানির মধ্যে কি থাকে, ঊর্ধ্বমুখী বল থাকে, তাহলে সেই বল কি করে, ঊর্ধ্বমুখী বল হচ্ছে যে কোনো বস্তুকে উপরের দিকে ধাক্কা দেয়। এভাবে কি করে, পানির বলটা উপরের দিকে কি করে, বস্তুটিকে ধাক্কা দেয়, যার ফলে কি করে, সে একটা বাধা অনুভব করে বা পানির নিচ পর্যন্ত কি করে, যাওয়ার চেষ্টা করে বা বাধা অনুভব করে। ঠিক আছে, তার মানে এটা হচ্ছে আমাদের ঊর্ধ্বমুখী বল। পানির মধ্যে থাকে আমাদের ঊর্ধ্বমুখী বল। ক্লিয়ার? তো এই নিয়ে হচ্ছে তোমাদের সংজ্ঞাটা দিছে যে কোনো বস্তুকে, কোনো বস্তুকে, কোনো বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, সেটি কি, সেটি হচ্ছে আমাদের প্লাবতা, সেটি আমাদের কি, প্লাবতা। ঠিক আছে, ক্লিয়ার? এবং এটার একটা সূত্র আছে, এবং এটার একটা সূত্র আছে, সূত্রটা হলো
F equal to V rho G, এটা হচ্ছে আমাদের সূত্র, প্লাবতার সূত্র। তার মানে F আমরা জানি বল, V আয়তন, রো তো আমরা যদি নির্দিষ্ট একটা মান দেওয়া থাকে তোমাদের কোশ্চেনের মধ্যে, তাহলে তোমাদের ওই মানটা ধরতে হবে। বা আমরা জানি যে কিসে নিমজ্জিত করতেছে, পানিতে নিমজ্জিত করতেছে। পানির ঘনত্ব কি 1000 কেজি পার মিটার, আর জি আমরা জানি 9.8। ঠিক আছে, বা তোমরা এই ক্ষেত্রে আরেকটা জিনিস লিখতে পারো, যে আমি তখন বুঝেছিলাম, আমি তখন একটা জিনিস বুঝেছিলাম যে আয়তন, আয়তন আমরা জানি দৈর্ঘ্য গুণ প্রস্থ ইন্টু উচ্চতা, ইন্টু হচ্ছে আমাদের উচ্চতা। তো এই ক্ষেত্রে দেখো তোমাদের দৈর্ঘ্য গুণ প্রস্থ, এটা আমাদের কিসের সূত্রে আসে, দৈর্ঘ্য গুণ প্রস্থ। দেখো এখান থেকে কিন্তু আমরা পাই ক্ষেত্রফল, ক্ষেত্রফল পাই, ক্ষেত্রফল। ঠিক আছে, দৈর্ঘ্য গুণ প্রস্থ থেকে আমরা ক্ষেত্রফল পাই, আর উচ্চতা তো আমাদের থাকবে, উচ্চতার কোনো পরিবর্তন হবে না। তো এখান থেকে আমরা পাবো হচ্ছে এ, আর উচ্চতা আমরা জানি এইচ, উচ্চতা আমরা জানি কি এইচ। তো এই ক্ষেত্রে তোমরা কিন্তু ভি আমরা জানি যে ভি হবে ভি, তো তোমরা এই ভি থেকে আমরা পাইছি কি এ এইচ। তোমরা এখানে ভি এর জায়গায় এফ ইকুয়াল টু বসাতে পারো, এই ভি এর জায়গায় এ এইচ রো জি, এ এইচ রো জি। তো তোমাদের অ্যালটারনেটিভ সূত্র, অ্যালটারনেটিভ সূত্র। ঠিক আছে, তার মানে তোমাদের যদি ক্ষেত্রফল দেওয়া থাকে আর তোমাদের উচ্চতা দেওয়া থাকে, ক্ষেত্রফল আর উচ্চতা দেওয়া থাকলে সোজা কথা এই সূত্রটা লিখবা। আর যদি তোমাদের ডাইরেক্টলি রো দেওয়া থাকে, তাহলে তোমরা কিন্তু এই সূত্রটা অ্যাপ্লাই করতে পারো। দুইটা সূত্র দিচ্ছি তোমাদের, প্লাবতা থেকে কিন্তু দুইটা সূত্র দিয়েছি, যেটা তোমাদের কোশ্চেনে দেওয়া থাকবে সেটাই লিখতে হবে। ক্লিয়ার? তার মানে আমাদের কিন্তু এটা সম্পূর্ণ ক্লিয়ার হয়েছে। প্লাবতা, প্লাবতা কিন্তু ক্লিয়ার। এখন আরেকটা ইম্পর্টেন্ট টপিক হচ্ছে তোমাদের আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সূত্র তোমাদের যদি সংজ্ঞায় আসে তাহলে কিভাবে লিখবা? সংজ্ঞাটা তোমাদের ফার্স্টে লিখে তারপর তোমাদের উদাহরণ বুঝাবো। দেখো কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটির ওজন হারাবে। বস্তুটি ওজন হারাবে। ঠিক আছে, এই হারানো ওজন বস্তু কর্তৃক, এই হারানো ওজন অপসারিত ওজনের সমান। তো এটা হচ্ছে তোমাদের আর্কিমিডিসের সংজ্ঞা।
আর্কিমিডিসের সংজ্ঞা বা আর্কিমিডিসের সূত্র, আর্কিমিডিসের সংজ্ঞা বা সূত্র। দেখো কি লিখছে এখানে, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে, তরল যে কোনো টাইপের হতে পারে, তোমাদের কেরোসিন হতে পারে, ডিজেল হতে পারে, পানি হতে পারে, যে কোনো কিছু তরলে নিমজ্জিত করলে বস্তুটি কি করবে, তার ওজন হারাবে, বস্তুটি তার ওজন হারাবে। ঠিক আছে, বস্তুটি তার ওজন হারাবে। এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত, বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। তার মানে এখান থেকে তোমরা একটা সংজ্ঞা, তোমরা হচ্ছে একটা চিত্র দিয়ে তোমরা বুঝতে পারবা। দাঁড়াও বুঝাই। এটা হচ্ছে তোমরা মনে করো, মনে করো এখানে তোমাদের আছে হচ্ছে চা, আর এটা হচ্ছে তোমাদের একটা ফ্রিজ। তোমাদের একটা চা, চায়ের কাপ, আর এখানে তোমাদের ফ্রিজ। ঠিক আছে, চা বা তোমরা হচ্ছে পানি ধরতে পারো, পানি, পানি। তো এখানে মনে করো যে তুমি হচ্ছে এখানে তোমাদের পানি আছে ঠিক এতটুকু, তোমাদের পানি আছে এতটুকু। ঠিক আছে, তো তুমি এই পানির মধ্যে, পানি ভর্তি তুমি একটা গ্লাসের মধ্যে, পানি ভর্তি গ্লাসের মধ্যে তুমি কি করলা, একটা ভারী বস্তু, যেমন ধরো মার্কারটা তোমরা কি করছো, চুবাইছো বা ডুবাইছো। তোমরা এই মার্কারটা হচ্ছে এই পানির মধ্যে ডুবাইছো। তো এখান থেকে কি করবে, তোমার যে পানিটা থাকবে, পানি কিন্তু, পানি কিন্তু কি করবে, এখান থেকে কি করবে, এইখানে আসবে, এখান থেকে এখানে আসবে। কারণ তুমি যে এই বস্তুটা পানির মধ্যে ডুবাইছো, বস্তুটা ডুবানোর ফলে তোমার এই কাপের মধ্যে কিন্তু তোমার পানি কি করছে, পানির আয়তনটা হারাইছে, পানির আয়তনটা কিন্তু হারাইছে। কারণ এই বস্তুটা কিন্তু জায়গা দখল করে। আমরা জানি সকল পদার্থ নির্দিষ্ট ওজন আছে এবং প্রত্যেকটা বস্তু কি করে, জায়গা দখল করে, জায়গা দখল করে। সো এই বস্তুটাকে যদি তুমি এই কাপের মধ্যে ছাড়ো বা এই গ্লাসের মধ্যে তুমি যে ঢালো, তাহলে কি করবে, এই বস্তুটা এই কাপের মধ্যে নিজের জায়গা দখল করবে, যার ফলে কি করবে, পানি তার নিজস্ব আয়তন হারাবে, পানি নিজস্ব আয়তন হারাবে। এবং পানি কি করবে, এখানে ছিল আগে, যেহেতু বস্তুটা এখন এখানে আছে, বস্তুটা এখন এখানে আছে, যার ফলে ওর এখান থেকে হচ্ছে নিচে ছিল, উপরে আসছে, উপরে আসে কি করবে, এক পর্যায়ে এখানে পড়বে, এক পর্যায়ে এই ফ্রিজের মধ্যে কিন্তু পানিটা পড়বে। কেন পড়বে, এই মার্কারটার জন্য, এই মার্কারটার জন্য। আবার যদি তুমি এই মার্কারটা সরাও, তাহলে কিন্তু পানির পরিমাণ কম হবে, পানির পরিমাণ যেহেতু পড়ে গেছে, তার মানে পানির পরিমাণ কি হবে। তাই আমরা জানতে, তাই এখানে লেখা হচ্ছে কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে, বস্তুটা হচ্ছে একটা মার্কার, মার্কারটা তুমি তরলে নিমজ্জিত করছো মানে কি, পানিতে নিমজ্জিত করছো, করলে বস্তুটির ওজন হারাবে, বস্তুটা তখন অনেক হালকা মনে হবে। এই মার্কারটা যদি তুমি এটার মধ্যে প্রবেশ করাও, তাহলে কিন্তু তোমরা তোমরা দেখো কোনো বালতির মধ্যে, বালতির মধ্যে একটা পানি ভর্তি তোমাদের একটা বালতি থাকবে, তোমাদের ওয়াশরুমে বা যেখানে থাকো, ওইখানে কি করবা, তোমরা যে কোনো একটা বাটি নিবা, তোমাদের একটা বাটি নিবা যে কোনো, ওই বাটিটা কি করবা, ওই বাটিটার মধ্যে ডুবাবা, ডুবানোর পরে দেখবা যে তোমাদের কাছে ওই বাটিটা কিন্তু অনেক হালকা অনুভব হবে, অনেক হালকা অনুভব হবে। কেন হবে, কারণ বস্তুটা কি করছে, নিজস্ব ওজন হারিয়েছে, যার ফলে পানিতে ডুবানোর ফলে বস্তুটা নিজের ওজন হারায়। এখন বলছে এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। হারানো ওজন মানে এখান থেকে যে ওজনটা হারাইছে, আমরা জানি এখান থেকে ওজন হারাইছে, আয়তন তো দখল করছে, এখানে তো জায়গা তো দখল করছে, হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। এখানে বলছে বস্তু কর্তৃক ওজনের সমান। তার মানে তোমার এখানে বস্তুটা ডুবানোর ফলে তুমি যে এখান থেকে পানিটা পড়ছে, এখান থেকে যে পানিটা পড়ছে, তার মানে এই পানিটুকু হচ্ছে এই বস্তুটার নিজস্ব ওজন, পানিটুকু হচ্ছে বস্তুটির নিজস্ব ওজন। তুমি এখানে ডুবাইছো, যার ফলে কি করছে, পানিটা পড়ছে, তার মানে এখানে যতটুকু পানি পড়ছে ততটুকু হচ্ছে এই বস্তুর হারানো ওজন। সিকিউতে আসলে তোমরা কিন্তু এটা অনেক ইজিলি অ্যান্সার করতে পারবা। ঠিক আছে, তার মানে আমরা এখানে যতটুকু পাবো সেটাই হচ্ছে বস্তুটির হারানো ওজন। তার মানে আর্কিমিডিসের সূত্র অনুসারে তিনি এই কথাই বলছে যে কোনো বস্তুকে ত্বরণে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারাবে এবং এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। ক্লিয়ার? তার মানে আমরা প্লাবতা আমাদের শেষ, প্লাবতাতে বলছিল কোন বস্তুকে পানিতে নিমজ্জিত করলে বস্তুটির উপর যে ঊর্ধ্বমুখী বল ক্রিয়া করে, তার মানে উপরে বল একটা ক্রিয়া করে, পানির নিজস্ব ঊর্ধ্বমুখী বল আছে সেটা ক্রিয়া করে। তার মানে এখান থেকে আমরা একটা সূত্র পাই, এখানে তোমাদের কোনো সূত্র দেওয়া নেই, জাস্ট হচ্ছে তোমাদের সংজ্ঞাটা দেওয়া, কোনো বস্তুকে তরলে নিমজ্জিত করলে বস্তুটি ওজন হারাবে, এই হারানো ওজন বস্তু কর্তৃক অপসারিত ওজনের সমান। শেষ।
এখন আসো প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র আমরা চাপ দেখেছি, তারপর হচ্ছে তোমাদের গভীরতা নির্ণয়ের ক্ষেত্রে একটা চাপ পাইছি আমরা, তারপরে ঘনত্ব নির্ণয় করছি, প্লাবতা দেখছি, আর্কিমিডিসের সূত্র দেখছি। তার মানে 5টা টপিক কিন্তু আমাদের শেষ। এখন আমাদের প্যাসকেলের সূত্র, এখন আমাদের হচ্ছে প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র ওকে। তো তোমাদের প্যাসকেলের সূত্রের মধ্যে ফার্স্টে হচ্ছে একটা উদাহরণ দেই। দেখো তোমাদের এখানে দেওয়া আছে একটা ছোট্ট সিলিন্ডার, এখানে দেওয়া আছে একটা ছোট্ট সিলিন্ডার। আর এখানে একটা বড় সিলিন্ডার দেওয়া, এটা চিকন আর এটা হচ্ছে একটু বড়। একটু বড় সিলিন্ডার, ঠিক আছে। তো এই সিলিন্ডারের মধ্যে হচ্ছে আমাদের পানি আছে, পানি এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, পানি এখান থেকে এখানে প্রবাহিত হচ্ছে, ঠিক আছে। দেখো দুইটা সিলিন্ডার একটা এটার সাথে যুক্ত আছে, দুইটা সিলিন্ডার একে অপরের সাথে যুক্ত। ওকে, দুইটা সিলিন্ডার একে অপরের সাথে যুক্ত। দুইটা সিলিন্ডার একে অপরের সাথে একটা নির্দিষ্ট একটা লম্বা একটা একটা যদি পাইপ দিয়ে ধরো তোমাদের যুক্ত আছে সিলিন্ডার দুইটা। এখন এখানে হচ্ছে তোমাদের বল প্রয়োগ করছে, তোমাদের এখানে হচ্ছে তোমাদের বল প্রয়োগ করছে F1, F1 বল প্রয়োগ করছে। এখানে তোমাদের নির্দিষ্ট একটা ক্ষেত্রফল ছিল, তোমাদের এখানে একটা নির্দিষ্ট ক্ষেত্রফল ছিল। আর কালো কালি দিয়ে বুঝাই, এখানে তোমাদের নির্দিষ্ট একটা ক্ষেত্রফল ছিল। এখন এই ক্ষেত্রফলটা হচ্ছে যেহেতু তোমাদের বল প্রয়োগ করছে, তোমাদের ক্ষেত্রফলটা কি করছে, বল প্রয়োগ করছে। এখানে একটা পৃষ্ঠ ছিল, ক্ষেত্রফল বা তোমরা বলতে পারো পৃষ্ঠ, পৃষ্ঠটা কি করছে বল প্রয়োগের ফলে, যেহেতু তুমি এখান থেকে বল প্রয়োগ করছো তার মানে এই পৃষ্ঠটা বল প্রয়োগের ফলে আগে ছিল এখানে, তারপরে বল প্রয়োগের ফলে এটার মধ্যে চাপ অনুভব হয়েছে এবং এটা কিন্তু নিচে নামছে, নিচে নামছে। এখানে যে পৃষ্ঠটা ছিল ওইটা ফার্স্ট এখানে ছিল, ফার্স্ট এখানে ছিল, তারপর চাপ প্রয়োগ করছে, দেন এখানে নামছে। নামার ফলে কি হয়েছে, পানি তো এদিক দিয়ে প্রবাহিত হতেছে, তাই না, পানি তো এখান দিয়ে যাচ্ছে। তো সিলিন্ডারের মধ্যে বল প্রয়োগের ফলে যেহেতু পৃষ্ঠটা নিচে নামছে, তার মানে হচ্ছে ওর এইদিকে প্রেশারটা বেশি বাড়ছে, এখানে হচ্ছে প্রেশারটা বেশি বাড়ছে, বুঝতে পারছো। তার মানে ধরো এখানে তোমার পৃষ্ঠটা ছিল আগে এখানে, আগে তোমার পৃষ্ঠ ছিল এখানে দেওয়া ছিল, কিন্তু যেহেতু পৃষ্ঠটা বল প্রয়োগের ফলে এখান থেকে এখানে নামছে, তার মানে এখান থেকে পানির ভারের কারণে বা পানির যেহেতু ধাক্কা দিবে, তার মানে ওর পৃষ্ঠটা এখান থেকে এখানে কি থাকবে, ও তো এখান থেকে আসছে, পানি তো এখান থেকে প্রবাহিত হচ্ছে, পৃষ্ঠটা নিচে নামছে, তার মানে পানির প্রবাহ কিন্তু বৃদ্ধি পাবে। পানির প্রবাহ বৃদ্ধি পাওয়ার ফলে ওই পৃষ্ঠটা ফার্স্টে ছিল এখানে, এখন কিন্তু আমাদের যাবে হচ্ছে এখানে, এখানে বল প্রয়োগ করবে, এখান থেকে এসে এখানে বল প্রয়োগ করবে। তার মানে আমরা এখানে একটা বল পাবো, এখানে একটা বল পাবো, ঠিক আছে, এখানে একটা বল পাবো। এটা হচ্ছে আমাদের ওইটা F1 ধরছো, তার মানে এটা হচ্ছে আমাদের F2, F2 ওটার প্রস্থচ্ছেদ ধরছো তোমরা হচ্ছে, দেখো এটার প্রস্থচ্ছেদ আমরা ধরি হচ্ছে A1 আর এটা ধরি হচ্ছে A2, A2। তার মানে আমরা এখান থেকে প্যাসকেলের একটা সূত্র পাবো, প্যাসকেলের একটা সূত্র পাবো, সূত্রটা হচ্ছে F2 বাই F1
ডিভাইডেড বাই, দেখো ওইটা কি A2, সরি, হ্যাঁ হ্যাঁ A2 বাই A1। তাহলে তোমরা এখান থেকে হচ্ছে ম্যাথ করতে পারো। আরেকটা দেওয়া আছে তোমাদের, এখানে আরেকটা দেওয়া আছে, আমরা জানি পি ইকুয়াল টু এফ বাই এ, পি ইকুয়াল টু এফ বাই এ। তার মানে এখানে তোমাদের বল দেওয়া আছে, এখানে তোমাদের বল দেওয়া আছে, এখানে তোমাদের ক্ষেত্রফল দেওয়া আছে। তার মানে আমরা সহজে লিখতে পারবো পি ইকুয়াল টু এফ এ, পি ইকুয়াল টু সহজে কিন্তু লিখতে পারবো এফ এ বা F2 বাই A2, বাকি লিখতে পারবো F2 বাই A2, A2। ওকে, মানে চাপটা আমাদের এভাবে লিখতে পারবো, চাপ। তারপর আমরা পাবো হচ্ছে, দেখো F2 পাবো, F2 পাবো, তারপর P ইন্টু A2 টাও পাবো। তিনটা জিনিস আমরা কিন্তু পাইছি, তিনটা জিনিস আমরা পাইছি। তারপর আমরা জানি যে পি ইকুয়াল টু যেহেতু এফ বাই এ, তার মানে তোমরা F2 কে এখানে রাখবা আর পিটা লিখবা হচ্ছে, এখানে কিন্তু F2 দেওয়া, তার মানে আমরা এখানে লিখতে পারবো পি এর জায়গায় 1 লিখতে পারবো। কি 1 লিখবো? F1 বাই A1। আর A2 তো থাকবেই, A2 তো থাকবেই, ঠিক আছে। তার মানে কয়টা পেলাম আমরা? 1 2 3 4, চারটা। যে কোনো একটা তোমাদের কোশ্চেনে যদি দেওয়া থাকে যে তোমার হচ্ছে কোশ্চেনের উপর নির্ভর করবে, যদি তোমাদের ভাগ দেওয়া থাকে, যদি তোমাদের এরকম একটা চিত্র দেওয়া থাকে এরকম যে তোমাদের F1 চাপের মধ্যে F1 বল প্রয়োগ করছে, তার মানে পৃষ্ঠ নিচে নামছে, পৃষ্ঠ নিচে নামার ফলে পানি এখানে যাওয়ার দ্রুত বৃদ্ধি পাইছে, দ্রুত গতিতে পানির বেগ বৃদ্ধি পাইছে, ফলে আমাদের পৃষ্ঠটা এখান থেকে স্বাভাবিক নিয়ম উল্লঙ্ঘন করে কি করছে? উপরে গেছে। এখানে ফার্স্টে ছিল, তারপর কি করছে? উপরে বৃদ্ধি পাইছে, তার মানে পৃষ্ঠটা উপরের দিকে ধাক্কা দিছে, তার মানে আমরা F2 বল পাই। তো পৃষ্ঠটা হচ্ছে আমাদের, এই ক্ষেত্রে আমরা জানি যে F1 বল প্রয়োগ করছে, তারপর আমরা পাইছি হচ্ছে F2 বল। এখানে ছিল আমাদের এখানে হবে আমাদের A1, এখানে আমাদের A1 হবে, আর ওটা আমরা পাবো A2। তো সেই ক্ষেত্রে আমরা কি লিখতে পারবো? প্যাসকেলের সূত্র থেকে এটা লিখতে পারবো, বা তোমরা চাইলে এটা লিখতে পারবা। তোমাদের যদি চাপ জানতে চায় বা তোমাদের যদি F2 জানতে চায় যে কত বল প্রয়োগের ক্ষেত্রে তোমাদের পৃষ্ঠের পরিবর্তন হয়েছে, পৃষ্ঠের পরিবর্তন মানে কি? ওখানে ছিল তারপর উপরে গেছে, পৃষ্ঠের পরিবর্তন হলে তোমরা এটা লিখতে পারবা। তোমাদের প্যাসকেল এখানে চাপ দেওয়া থাকবে আর A2 দেওয়া থাকবে, ঠিক আছে। তারপরে হচ্ছে পৃষ্ঠের পরিবর্তন, বলের পরিবর্তন, তারপরে হচ্ছে এটা দিতে পারবা। যে কোনো চারটা, তোমাদের ইচ্ছা, যে কোনো চারটা দিতে পারবা, যে কোনো একটা। ওকে, গেল। আর এটাকে আমরা বলি হচ্ছে বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি, বল বৃদ্ধিকরণ নীতি। ক্লিয়ার? শেষ। আমাদের প্যাসকেলের সূত্র কিন্তু টোটালি কমপ্লিট। তার মানে এখান থেকে হচ্ছে আমরা এখন সংজ্ঞাটা লিখতে পারবো, সংজ্ঞাটা লিখতে পারবো। দেখো, স্থির তরলে কোনো অংশে বাইরে থেকে চাপ প্রয়োগ করলে সেই চাপ
বিন্দু মাত্র না কমে, বিন্দু মাত্র না কমে তরলে সব দিকে, না কমে তরলে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয়। সঞ্চালিত হয়, ঠিক আছে। এবং পাত্র সংলগ্ন দেয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। সো এটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র, এটা হবে আমাদের প্যাসকেলের সূত্র। প্যাসকেলের সূত্র, ঠিক আছে। তো বলছে স্থির তরলে কোনো অংশের বাইরে থেকে চাপ প্রয়োগ না করলে, চাপ প্রয়োগ না করলে, দেখো এখানে চাপ কিন্তু প্রয়োগ করেনি, আমরা জানি চাপ কি, চাপ কিন্তু আমাদের পি, এখানে চাপ প্রয়োগ করেনি, আমাদের কি প্রয়োগ করছে, বল প্রয়োগ করছে, ঠিক আছে। মানে চাপ প্রয়োগ করলে তারপরে এখানে সেই চাপ বিন্দু মাত্র না কমে, সেই চাপ বিন্দু মাত্র না কমে মানে কি, বলটা সেই চাপ বিন্দু মাত্র না কমে তরলে, দেখো পানি, তরলে সব দিকে সমানভাবে সঞ্চালিত হয় এবং পাত্র সংলগ্ন দেয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। লম্বভাবে, এই যে দেখো লম্বভাবে ক্রিয়া করে, পাত্র সংলগ্ন দেয়ালের গায়ে লম্বভাবে ক্রিয়া করে। তো এটাই হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। আমরা চারটা সূত্র দেখছি, F2/F1, F2 হচ্ছে আমাদের যে বলটা আমরা পাবো সেটা, F1 হচ্ছে আমাদের যে বলটা তোমাদের এখানে কি পাত্রে দিচ্ছে, তোমাদের সিলিন্ডারে যে বলটা দিচ্ছে সেটা হচ্ছে আমাদের F1, A2 হচ্ছে আমাদের পৃষ্ঠটা যতটুকু পরিমাণ সরছে সেটা, আর আমাদের A1 হচ্ছে আমাদের পৃষ্ঠটা যতটুকু নিচে নামছে ওইটা। তারপর আমাদের যদি চাপ দেওয়া আছে, আমাদের হচ্ছে চাপ জানতে চাইছে, তার মানে F2 দেওয়া আছে ওখানে, F2 আমরা পাবো, আর হচ্ছে A2। তারপর F2 আবার যদি জানতে চাই তাহলে আমরা কি করব, চাপের সাথে ক্ষেত্রফলকে গুণ করব। তারপর F2 = F1 / A2, F1 / A2 ইনটু A2 এখানে আবার দিচ্ছি, ঠিক আছে। A2 এখানে A1 হবে, A1 F1/A1 ইনটু A2, মানে আমরা দুইটা A1 লিখছি, আমরা জানি P কি, F/A, তার মানে এখানে যেহেতু F2 দেওয়া আছে তার মানে এখানে অবশ্যই আমাদের F1 ইউজ করতে হবে, তার মানে F1 বল 1, তারপর A1 ক্ষেত্রফল 1, ঠিক আছে, ইনটু ক্ষেত্রফল 2, শেষ। তো এটা হচ্ছে আমাদের প্যাসকেলের সূত্র। আমরা কয়টা সূত্র পাইছি, ফার্স্টে হচ্ছে আমরা চাপের সূত্র পাইছি, তারপর গভীরতার একটা চাপের সূত্র পাইছি, দুইটা পাইছি, দেন হচ্ছে আমরা কি ঘনত্ব পাইছি রো, তারপর আমরা কি পাইছিলাম হচ্ছে আর্কিমিডিসের সূত্র, প্লাবতার সূত্র, দেন আমরা লাস্টলি পাইছি হচ্ছে প্যাসকেলের সূত্র। 6টা কিন্তু আমাদের কমপ্লিট প্যাসকেলের সূত্র। এখন আমাদের আসল হচ্ছে স্থিতিস্থাপকতা। যদি আমরা এতটুকু বুঝে থাকি, আমাদের যদি সূত্রটা একটু কভার হয়ে যায়, তাহলে আমরা এখন স্থিতিস্থাপকতাতে যাব। এটা আমাদের আরো ইজি, এবং এখান থেকে তোমাদের কোশ্চেন আসে, স্থিতিস্থাপকতা থেকে তোমাদের কোশ্চেন আসে। নেক্সট টপিকটা হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা। ওকে, স্থিতিস্থাপকতা কাকে বলে? সো তোমাদের একটা উদাহরণ দিই। ধরো আমাদের একটা স্প্রিং,
তো এটার দৈর্ঘ্য হচ্ছে, আমরা জানি দৈর্ঘ্যকে আমরা লিখতে পারি এল নট। এটা হবে আমাদের এল নট, ঠিক আছে? এটা হবে আমাদের এল নট, নট এটাকে নট বলে, ঠিক আছে? তারপর হচ্ছে তোমাদের স্প্রিংটা এখানে কিন্তু স্বাভাবিক অবস্থা আছে, মানে স্প্রিং যেরকম ভাবে থাকে সেরকম অবস্থায় আছে। তারপর তুমি স্প্রিংকে কি করছো, টান দিছো, টান দেওয়ার ফলে স্প্রিং কিন্তু তার দৈর্ঘ্যর পরিবর্তন হয়েছে। দৈর্ঘ্যটা ছিল কতটুকু, এল নট দৈর্ঘ্য ছিল, দৈর্ঘ্য পরিবর্তন হয়ে কি করছে, আমাদের এল এ পরিবর্তন হয়েছে, এল দৈর্ঘ্য আমাদের এখন এল। তার মানে ওর দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ফার্স্টে যে অবস্থা ছিল সেই অবস্থা কিন্তু নাই। তুমি যেহেতু টান দিছো তার মানে নিচের দিকে কি করছো, বল প্রয়োগ করছো, যার ফলে ওর দৈর্ঘ্য এল নট থেকে এল পরিবর্তন করেছে। তো এই অবস্থাকে আমরা বলি হচ্ছে, এই অবস্থাকে বলি হচ্ছে আমরা বিকৃতি। এই অবস্থাকে আমরা বলি বিকৃতি। এটা হবে আমাদের বিকৃতি, বিকৃতি। তার মানে যদি কেউ তোমাদের কাছে বিকৃতি সংজ্ঞা চায় তাহলে তোমরা কি বলবা, বিকৃতি সংজ্ঞাটা হচ্ছে দৈর্ঘ্যের পরিবর্তনকে বিকৃতি বলে। দৈর্ঘ্যের পরিবর্তনকে, দৈর্ঘ্যের পরিবর্তনকে কি বলে, বিকৃতি বলে। দৈর্ঘ্যের পরিবর্তনকে বিকৃতি বলে। ক্লিয়ার? দৈর্ঘ্যের পরিবর্তন হয়েছে, ফার্স্টে ছিল এল নট, তারপর হয়েছে হচ্ছে আমাদের এল। তাহলে আমাদের এটা সূত্রটা কি হবে, সূত্রটা হবে হচ্ছে আমাদের বিকৃতি, মানে এল নট মাইনাস এল নট ছিল, তারপর আমাদের এল এর পরিবর্তন হয়েছে, যে লিখবা হচ্ছে এল। সো এটা আমাদের বিকৃতির সূত্র। যদি বিকৃতি জানতে চাই তাহলে সেটা হবে আমাদের, এটা হবে আমাদের বিকৃতির সূত্র। আর এটা মনে রাখবা যে কোনো একক নেই, এটার কি নেই, একক নেই। সো আমরা যদি এতটুকু বুঝে থাকি যে স্প্রিং ছিল স্বাভাবিক অবস্থায়, তারপর স্প্রিংকে তুমি টান দেওয়ার ফলে ওর দৈর্ঘ্যের বিকৃতি ঘটছে, ও ফার্স্টে ছিল এল নট, তারপর হয়েছে কি আমাদের এল এ পরিবর্তন ঘটছে। তার মানে বিকৃতি সংখ্যাটা আমরা পাই দৈর্ঘ্যের পরিবর্তনকে বিকৃতি বলে। আমাদের দৈর্ঘ্য প্রথম অবস্থায় ছিল এল নট, তারপর যেহেতু আমরা সেটাকে টান দিছি, টান দেওয়ার ফলে আমাদের হচ্ছে এল নট এর পরিবর্তন হয়েছে, তার মানে এল নট মাইনাস এল ডিভাইডেড বাই এল। আর এটা কি, বিকৃতির কোনো একক নেই, বিকৃতির কোনো একক নেই। আরেকটা জিনিস তোমাদের আছে, এটা হচ্ছে পীড়ন। পীড়ন, পীড়ন। আর পীড়নের সূত্রটাও কিন্তু চাপের মতোই সেম। পীড়নের সূত্রটাও কিন্তু একদম ঠিক চাপের মতোই হবে, চাপের মতোই হবে, যে এফ বাই এ, এফ বাই এ, এটা হচ্ছে আমাদের পীড়নের সূত্র। এফ বাই এ। আর এটার একক হচ্ছে আমাদের প্যাসকেলে হতে পারে, আর হচ্ছে আমাদের নিউটন পার মিটার স্কয়ারে হতে পারে, ঠিক আছে? এটা হবে আমাদের, এটা একক, একক পীড়নের একক। আর এই স্থিতিস্থাপকতার কিন্তু নির্দিষ্ট সীমা থাকে, স্থিতিস্থাপকতার নির্দিষ্ট সীমা থাকে। তার মানে স্থিতিস্থাপকতা হচ্ছে যে অবস্থা ছিল সেই অবস্থা থেকে কি করছো, আর আয়তন, বা তুমি হচ্ছে যদি তোমাদের ভি দেওয়া থাকতো, পানি দেওয়া থাকতো, তাহলে হচ্ছে তোমরা কিন্তু আয়তন পরিবর্তন করতে পারতা। যেহেতু এখানে তোমাদের স্প্রিং দেওয়া আছে তাই তোমরা এটার দৈর্ঘ্য পরিবর্তন করতে পারছো। কিন্তু তুমি যদি এটাকে বেশি টান দাও, যদি তুমি এটাকে বেশি টান দাও স্প্রিংটাকে, তাহলে কিন্তু এক পর্যায়ে এটা কিন্তু ছিঁড়ে যাবে। বা তুমি রাবারকে যদি তুমি একটু বেশি টান দাও তাহলে কি রাবার কি করবে, ছিঁড়ে যাবে। তাহলে এটা কিন্তু আমাদের একটা নির্দিষ্ট স্থিতিস্থাপকতার সীমা থাকে, ওই সীমার মধ্যে কি করবা, তোমরা কিন্তু একটা বস্তুকে টান দিতে পারবা। আবার যেহেতু টান দিবে তাহলে কি করবে, ওই বস্তু এক পর্যায়ে নিচে আবার এভাবে বাউন্স করতে করতে আমার নির্দিষ্ট জায়গায় কিন্তু ফিরে আসবে। কিন্তু তুমি যদি বেশি পরিমাণে টান দাও তাহলে কি করবে, ওই বস্তুটা কিন্তু আমাদের ছিঁড়ে যাবে। আমাদের বলছে স্থিতিস্থাপকতার মধ্যে আমাদের নির্দিষ্ট কি থাকে, সীমা থাকে, সীমার বাইরে গেলে কিন্তু বস্তুটি ছিঁড়ে যায়, ঠিক আছে? স্থিতিস্থাপকতা, একেই বলে হচ্ছে আমাদের স্থিতিস্থাপকতা, স্থিতিস্থাপকতা। এখন আমরা দেখবো হচ্ছে হুকের সূত্র, হুকের সূত্র। হুকের সূত্র,
হুকের সূত্রের মধ্যে মনে রাখবা যে পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। পীড়ন হবে বিকৃতির সমানুপাতিক। তোমরা এটা পীড়নের জায়গায় এফ লিখতে পারো বা তোমরা হচ্ছে টিও লিখতে পারো, যে কোনো একটা। তাহলে এখানে হবে আমাদের পীড়ন বিকৃতির সমানুপাতিক। এটা আমাদের সমানুপাতিক চিহ্ন, তোমরা চাই একটু সুন্দর করে লিখতে পারো। বিকৃতি বিকৃতি তার মানে আমরা পীড়ন পাইছি হচ্ছে এফ বাই এ বা টি বাই এ, যেটা মন চাই দিবা, তোমাদের ইচ্ছা। আর এটা সমানুপাতিক হবে বিকৃতি কি পেয়েছিলাম, এল নট মাইনাস এল ডিভাইডেড বাই এল। ঠিক আছে, এটা হবে আমাদের হুকের সূত্র। এটা আমাদের হবে হচ্ছে হুকের সূত্র। তো এই ক্ষেত্রে তোমরা এটা লিখতে পারবা, পীড়নের জায়গায় তোমরা এখানে ইউজ করতে পারবা ধ্রুবক। সমানুপাতিক চিহ্নের জায়গায় তোমরা এখানে ধ্রুবক ইউজ করতে পারবা, ধ্রুবক। ধ্রুবক ইউজ করতে পারবা। দেখো এখানে তো আমাদের পীড়ন তো থাকবে, দেখো পীড়ন থাকবে, কিন্তু তুমি এখানে এই সমানুপাতিক চিহ্নের জায়গায় কি ইউজ করতে পারো, ধ্রুবক। তার মানে তুমি লিখতে পারবা হচ্ছে ধ্রুবক ইনটু বিকৃতি, ধ্রুবক ইনটু বিকৃতি। এই জিনিসটা তুমি কিন্তু ইউজ করতে পারো। এটা যদি তোমরা সরায় দাও তাহলে তোমরা এই ধ্রুবকটা আনতে পারবা, ধ্রুবক ইনটু বিকৃতি। ঠিক আছে, ধ্রুবক ইনটু বিকৃতি। তার মানে আমরা এটা দেখছি যে এটা হবে হচ্ছে আমাদের টি টি বাই এ সমানুপাতিক এল নট মাইনাস এল দেন এল। তোমরা এই ক্ষেত্রে এটাকে সেমি রাখবা, টি বাই এ রাখবা ইকুয়াল টু, তোমরা এখানে সমানুপাতিক চিহ্নের জায়গায় ধ্রুবক ইউজ করতে পারো, ইয়ং ইউজ করতে পারো। আর এখানে এটাই থাকবে, এল নট মাইনাস এল থাকবে, এল নট মাইনাস এল ডিভাইডেড বাই এল, এতটুকু তোমরা ইউজ করতে পারো। আর এটা হচ্ছে আমাদের ইয়ং এর ধ্রুবক, বা ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস। ইয়ং মডুলাস, ইয়ং মডুলাস। ঠিক আছে, ইয়ং মডুলাস। আর ধ্রুবকটার নির্দিষ্ট নাম আছে, এটা হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক। ধ্রুবকটার নির্দিষ্ট নাম হচ্ছে স্থিতিস্থাপক গুণাঙ্ক, স্থিতিস্থাপক গুণাঙ্ক। ক্লিয়ার, শেষ, স্থিতিস্থাপক গুণাঙ্ক। তার মানে আমরা স্থিতিস্থাপকতা পাইছি, স্থিতিস্থাপকতা শেষ, দেন হচ্ছে হুকের সূত্র শেষ। দুইটা কিন্তু আমাদের কমপ্লিট, তার মানে আমাদের এই চ্যাপ্টারে যা যা তোমাদের সূত্র আর তোমাদের ডিসক্রিপশন ছিল বা তোমাদের থিওরি ছিল, সবকিছু কিন্তু তোমাদের এক ক্লাসে ফুললি কমপ্লিট করানো কিন্তু হয়েছে। তার মানে এই চ্যাপ্টারে আমরা কি কি করলাম, আমরা ফার্স্টে সংজ্ঞা দেখছি যে কোনটাকে কি বলে, চাপকে আমরা কিভাবে লিখতে পারি, ক্ষেত্রফল কি, আয়তন কি, তারপর হচ্ছে ঘনত্বকে কিভাবে প্রকাশ করতে পারে, কোনটার কোন সূত্র, দেন তোমাদের আর্কিমিডিসের সূত্র কাকে বলে, প্যাসকেলের সূত্র কাকে বলে, হুকের সূত্র কাকে বলে, দেন কি প্লাবতা কাকে বলে, স্থিতিস্থাপকতা কাকে বলে, কতগুলো আমরা পাইছি, 8-9টার মতো কিন্তু আমরা সূত্র পাইছি। তো ওইখানে আমরা ফার্স্টে কি করছি, ডিসক্রাইব করছি যে কোনটাকে কি বলে এবং সংজ্ঞা কি কি, তোমাদের ক খ কি কি আসতে পারে, আর হচ্ছে মানে এমসিকিউর জন্য কোনটা কোনটা ইম্পর্টেন্ট, এবং সূত্রগুলো কিন্তু সবকিছু একদম কমপ্লিট। সো তোমাদের এই চ্যাপ্টার বেসিক শেষ, বেসিক তোমাদের কমপ্লিটলি ডান। নেক্সট ক্লাসে হচ্ছে তোমাদের এই সম্পর্কিত যে তোমাদের সূত্রগুলি আছে, সূত্র দেখবো এবং সূত্র ভিত্তিক আমরা সিকিউ সলভ করব, সূত্র দেখবো প্লাস সূত্র ভিত্তিক আমরা সিকিউ সলভ করবো। ঠিক আছে, তাহলে আজকের ক্লাসটা আমাদের এতটুকুই থাকবে। নেক্সট ক্লাসে সবাই প্রিপারেশন নিয়ে আসবে, কারণ ওই ক্লাসে হচ্ছে আমাদের প্রত্যেকটা সূত্র আলাদা আলাদা করা থাকবে এবং প্রত্যেকটা সূত্র থেকে সিকিউ সলভ করা হবে, গ আর ঘ। ঠিক আছে, আজকের জন্য আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবে।